আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় যে মেনুটি রয়েছে, ইনসার্ট মেনু। এই ইনসার্ট মেনুর অনেকগুলো কমান্ড রয়েছে, অনেকগুলো। যে কমান্ডগুলোর আমাদের যদি ভালো করে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারবো। এর মধ্যে রয়েছে আমাদের প্রথম দেখা যাচ্ছে যে পেজ গ্রুপ বা পেজ ট্যাব। তারপর রয়েছে আমার টেবিলে স্বতন্ত্র একটা মেনু রয়েছে। আজকে এই চারটা কমান্ড সম্পর্কে আলোচনা করব। আজকে চারটা কমান্ড সম্পর্কে কি করব? আলোচনা করব চারটা ইনশাআল্লাহ। কমান্ড সম্পর্কে যেহেতু আলোচনা করব, ক্লাস তো আজকে দীর্ঘ হবে না, তাই না? জি না স্যার, অনেক অনেক দীর্ঘ। দীর্ঘ হবে, অনেক অনেক দীর্ঘ দীর্ঘ হবে। অনেক দীর্ঘ হবে। কেন? জি একটা জি স্যার। কমান্ডের নাম বললাম, একটা কমান্ডের নাম বললাম, একটা কমান্ড আর একটা কমান্ড বললাম। চারটা কমান্ড বললে তো 10 মিনিট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। না স্যার, 2 ঘন্টা লাগবে স্যার। এই 1.5 ঘন্টা একটা লাগবে কমপক্ষে। এই স্যার এক একটা ঘন্টা শেষ কমান্ডের হবে না মধ্যে শুনতেছি। দুইটা মেনু আছে। এই একটা কমান্ডের মধ্যে কি আছে? দুইটা মেনু আছে। মেনু বুঝেন? মেনু ফাইল মেনু, ইচ মেনু বার। মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, রেফারেন্স মেনু। এই পুরো লাইনটাকে মেনু বার বলে না? জি জি। মেনু বার বুঝি, তাহলে মেনু বুঝবো না কেন? কলমদানি বুঝি, তাহলে কলম বুঝবো না কেন? আপনি যদি কলমদানি বলে আপনাকে, আপনি কি কলম বুঝবেন না কাঠিদানি বুঝবেন? কলম। কলম দিয়ে, কলমদানি দিয়ে বোঝানো হয় এইটার মধ্যে কি রাখা হয়? কলম রাখা হয়। কলম রাখা হয়। মেনু বার দিয়ে কি বুঝতে হবে? এই বারের মধ্যে কি থাকে? মেনু বার থাকে। কি থাকে? মেনু বার। এই যে আমরা ইনসার্ট মেনুর যে চারটা কমান্ডের কথা বললাম, এই চারটা কমান্ডের প্রথম 3 কমান্ডের কাজ আমরা অল্প সময়ের মধ্যে শিখতে পারবো। বাকি তৃতীয় চতুর্থ নাম্বার যে কমান্ডটি রয়েছে, এই কমান্ডে কাজ করতে গেলে আমাদের স্বতন্ত্রভাবে এখানে আরো 2টা মেনু অ্যাড হবে। স্বতন্ত্রভাবে আরো 2টা মেনু কি হবে? অ্যাড হবে। একটা মেনুর মধ্যে যেমন অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছেন, এরকম ওই 2টা মেনুর মধ্যে অনেকগুলো কমান্ড পাবেন। এই কমান্ড 2টা মেনুই আজকে ক্লাসে শেষ করব। রাত যদি 2টাও বাজে থাকতে হবে। দেখবেন কিছুক্ষণ পর থেকে মাইনাস হয়ে যাবে। ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর থেকে দেখবেন যে মাইনাস হয়ে যাবে। যে রাত 2টা পর্যন্ত বলছে, তো এখনই মাইনাস হয়ে যায়, ঘুমাই যায়। না স্যার, ইনশাআল্লাহ আছি আপনার সাথে। রাত 2টা বাজবে না, ইনশাআল্লাহ হয়তো 10:30 11টার ভিতরে শেষ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, আর অপ্রয়োজনীয় কথা বলা থেকে একটু বিরত থাকবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার কভার পেজ। এই কভার পেজ কাকে বলে সেটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। কভার পেজ বলা হয়, আমরা অনেকে দেখেছি যে আমরা লেকচার শিট তৈরি করি, তাই না? অনেকে দেখেছি লেকচার শিট তৈরি করি। লেকচার শিট কি? লেকচার শিট হলো যিনি লেকচার দেন, তার লেকচারের উপর পরিপূর্ণভাবে আলোচনার উপর একটা শিট তৈরি করা হয়। আলোচনার উপর হেডিং, সাব হেডিং এবং মূল ইয়েগুলো দিয়ে একটা 2 4 5 পেজ 10 পেজের একটা কি তৈরি করা হয়? শিট তৈরি করা। আরো সহজভাবে যদি আমরা বুঝি, সেটা হলো কোচিং সেন্টার গুলোতে আপনার ইয়ে দেওয়া হয়, এটাকে কি বলে, মডেল টেস্টের বিভিন্ন ধরনের মডেল টেস্ট দেওয়া হয় শীট আকারে, 2 4 5 পৃষ্ঠা করে করে বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে তাদের শিক্ষার্থীদেরকে কি করার জন্য, উপযোগী করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যত ধরনের আপনার মালামাল আছে, আপনার কি বলে এটাকে, টুল বক্স আছে বা যন্ত্রপাতি আছে, সবকিছু এরকম দেওয়া হয় শিক্ষার শিক্ষার দিয়েগুলো। এটার মাধ্যমে কি করা হয়, মানুষ ওই ওটাকে ফলো করে 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 তার একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটা প্রস্তুতি সে নিতে পারে। ঠিক
আমরাও যখন আমরা আমাদের কোনো পেজ তৈরি করি, আমরা যখন আমাদের কোনো ডকুমেন্ট তৈরি করি, কোম্পানির প্রজেক্ট প্রোফাইল তৈরি করি, তখন আমাদের এই প্রজেক্ট প্রোফাইলের উপরে কভার পেজ হিসেবে আমরা একটা পেজ তৈরি করি। বিভিন্ন শীটের মধ্যে দেখা যায় যে উপরে কোচিং সেন্টার নাম লেখা থাকে, তারপরে পেজগুলো থেকে তার বিভিন্ন ধরনের লেখাগুলো টেক্সট গুলো থাকে, তাই না? তো ঠিক আপনিও যদি এরকম কোনো লেকচার শিট তৈরি করতে চান, সেই লেকচার শিটের উপরে প্রথম পেজে যদি একটা কভার পেজ তৈরি করতে চান অটোমেটিক ভাবে, তাহলে আপনি ইনসার্ট মেনুর কভার পেজে ক্লিক করতে পারেন। আপনি যখন ইনসার্ট মেনুর কভার পেজে ক্লিক করবেন, এখানে কিছু ফরম্যাট দেখাবে আপনাকে, আপনি কোন ফরম্যাটে কভার পেজটা তৈরি করতে যাচ্ছেন। দেখেন আমি ক্লিক করলাম এটাতে, এই ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে, তাই আমি একটা ডিজাইন তৈরি করলাম। এখানে আমার ওই লেকচার শিটের যে হেডলাইনটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এখানে যদি আমার ইউজারের কোনো ধরনের ডেসক্রিপশন থাকে, সে ডেসক্রিপশন গুলো আমি এখানে তুলে ধরলাম। এখানে আমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, ফেসবুক ইত্যাদি গুলো তথ্যগুলো তুলে ধরলাম। তাহলে আমার একটা কি তৈরি হয়ে গেল? কভার পেজ তৈরি। এই কভার পেজ এরকম একটা ডিজাইন তৈরি করতে কিন্তু আপনার সময় লাগবে কিনা? জি আপনি প্রথম প্রথম তো আপনার কাছে এরকম ডিজাইন তৈরি করার তো মাথায় কাজ করবে না। তো তখন কি করবেন, আপনি কভার পেজ থেকে ডিজাইন চুজ করে নেবেন কোন ডিজাইনটা আপনার পছন্দ হয়। যে ডিজাইনটা আপনার পছন্দ হবে আপনি এখান থেকে একটা একটা দেখে দেখে দেখবেন, দেন ওটার উপর ক্লিক করবেন। যখন এটার উপর ক্লিক করবেন তখন ওই ডিজাইনটা কি হবে, এখানে সিলেক্টেড চলে হয়ে বা মার্ক হয়ে যাবে। যদি আপনি উঠিয়ে দিতে চান, দরকার নাই আপনার কভার পেজ, সেই ক্ষেত্রে আপনি রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করলে এটা কি হয়ে যাবে, রিমুভ চলে যাবে। চলে যাবে। এটাই হলো কভার পেজের কাজ। আচ্ছা, আমরা পেজ কিভাবে বাড়াই কে বলতে পারবেন? পেজটা কিভাবে বাড়াই? कंट्रोल प्लस इंटर सर কন্ট্রোল কন্ট্রোল ইন্টার। প্লাস ইন্টার চাপলে পেজ বাড়ে। কন্ট্রোল ইন্টার ধরে রাখলে কি হয়, পেজ বাড়ে। কত পেজ আছে আমাদের এখন? এখন এখন 13 পেজ। 13 13 পেজ। 13 আচ্ছা, তো এই যে কন্ট্রোল ইন্টার ধরলেই আমার পেজ বাড়তে থাকে, এটা হলো কিবোর্ডের শর্টকাট। এটা কি কিবোর্ডের শর্টকাট। শর্টকাট। আর যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে, যদি আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি, যতবার ক্লিক করব ততগুলো আমার পেজ বাড়তে থাকবে। জি স্যার। জাস্ট ক্লিক, জাস্ট কি ক্লিক, ক্লিকের মাধ্যমে আমি যতগুলো ক্লিক করব ততগুলো পেজ বাড়তে থাকবে। এখানে ব্ল্যাঙ্ক পেজ আর ফাইল মেনুর নিউ দুইটা কিন্তু আলাদা কমান্ড, আলাদা কাজ। ফাইল মেনু থেকে যখন নিউতে ক্লিক করব তখন সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ডকুমেন্ট। কিন্তু ইনসার্ট মেনুর মধ্যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নয়, ব্ল্যাঙ্ক পেজ। पेज পেজ। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে হলো একটা স্বতন্ত্র খাতা, আর ব্ল্যাঙ্ক পেজ মানে হলো একটা খাতার ভিতরে পেজ। একটা খাতার ভিতরে কি পেজ। पेज পেজ বাড়ানোর জন্য পেজগুলো বাড়ে কিভাবে? তিনটা শুরুতে। কয়টা শুরুতে? 3টা শুরুতে। নাম্বার 1, অটোমেটিক লিখতে লিখতে পেজটা যখন ভরাট হয়ে যায় অটোমেটিক ভাবে আরেকটা পেজ তৈরি হয়ে যায়, এটা হলো অটো। নাম্বার 2, আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট ভাবে পেজ বাড়াইতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ইন্টার। নাম্বার 3, আমি যদি স্ক্রিনের ক্লিক করার মাধ্যমে যদি বাড়াইতে চাই ইনসার্ট মেনু ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এই 3 ভাবে পেজ বাড়ানো যায়। যায়। এবার আসেন ব্ল্যাঙ্ক পেজের পরে রয়েছে আমার পেজ ব্রেক। এই পেজ ব্রেকটা কি সেটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা হলো ম্যাক্সিমাম কাজগুলো অটোমেটিক হয়। কিভাবে হয়? বেশিরভাগ কাজগুলো অটোমেটিক হয়। কেমন অটোমেটিক? যেমন আপনার লেখাগুলোকে আপনি বারবারই ছোট বড় করতে পারতেছেন, এটা অটোমেটিক। আপনার লেখাটাকে বারবার উপর নিচে করতে পারতেছেন, অটোমেটিক। আপনার লেখাটাকে কালার করতে পারতেছেন যখন মন চায় তখনই, অটোমেটিক। এটার জন্য আপনাকে ম্যানুয়ালি ধরে 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 করা লাগতেছে না। ক্লিক করবেন আর কালার ক্লিক করবেন, অটোমেটিক পুরোটা কালার হয়ে যাবে।
এইভাবে আমার কালার করার জন্য সবকিছু অটোভাবে কাজ করে, যেটা অন্যান্য প্রোগ্রামগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন রকম, একটু ডিফারেন্ট। ধরতে হয়, তারপর কালার গিয়ে কালার চুজ করতে হয়, তারপরে ওকে বাটন প্রেস করতে হয়, তারপর কালার হয়। এখানে কিন্তু আমাদের এত ধরনের ঝামেলা নেই। সিলেক্ট করলাম, কালার দিলাম, কালার হয়ে গেল। এভাবে আমি যদি এখানে শুরুতে ক্লিক করে ইন্টার বাটন প্রেস করি, অটোমেটিক ভাবে কি হচ্ছে, পেজটা নিচের দিকে যাচ্ছে। এভাবে পেজটা যখন নিচের দিকে যাবে, যেতে 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 পেজটা পরবর্তী পেজে চলে যাবে। এই যে পরবর্তী পেজে চলে গেল আমার, আবার যদি আমি এখান থেকে ব্যাক স্পেস দিই, আস্তে আস্তে উপরের দিকে যাবে। এগুলো সবকিছু অটোমেটিক কাজ করে। যখন আমার লেখাগুলো উপরের দিকে যায়, তখন নিচের থেকে লেখাগুলো অটোমেটিক ভাবে উপর দিকে আসতে থাকে। আবার উপর থেকে যখন লেখাগুলো নিচের দিকে এভাবে প্রেস করতে থাকি, তখন অটোমেটিক ভাবে লেখাগুলো নিচের পেজের দিকে যেতে থাকে। যে এই যে অটোমেটিক কাজ করতেছে, অটোমেটিক কাজ করার কারণে মাইক্রোসফট ওয়ার্ড পৃথিবীর মধ্যে একটা বেস্ট একটা সফটওয়্যার হয়ে উঠেছে। যার কারণে যে কেউ যে কোনো প্রতিষ্ঠানে প্রথম পছন্দই হলো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম। কারণ এটার মাধ্যমে কাজ সম্পন্ন করে তারপর অন্যান্য প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়। এখানে আমার বলার উদ্দেশ্য কি, যেমন আমি কিন্তু একটা জিনিস এন্টার দিয়ে দিয়ে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাচ্ছি, তাই না? দেখেন কতগুলো এন্টার দিলাম, অনেকগুলো এন্টার। দেখেন অনেকগুলো এন্টারের মাধ্যমে কিন্তু এই লেখাটাকে দ্বিতীয় পেজে নিয়ে যেতে পেরেছি, তাই না? জি। আচ্ছা, তো এই যে দ্বিতীয় পেজে যে নিয়ে গেলাম, এই মুহূর্তে যদি আমি এখান থেকে কিছু যে খালি জায়গাগুলো কেটে দিই, অটোমেটিক ভাবে পেছন থেকে লেখাটা উপরের দিকে চলে আসতেছে। দেখেন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা যে পেজে ছিল ওই পেজে ফিক্সড থাকবে। ওই পেজে কি থাকবে, ফিক্সড থাকবে। আমি এই পেজের মধ্যে যা কিছু লিখি না কেন, সেটা লেখা ওই পেজ থেকে নড়াচড়া হবে না। যেমন দেখেন আমি এখানে লিখে, দেখেন অটোমেটিক ভাবে লেখা কিন্তু নিচের দিকে যাচ্ছে, যাচ্ছে না? আবার যখন আমি লেখাগুলো কেটে দেবো, নিচ থেকে লেখাটা উপর দিকে যাবে, যাচ্ছে না? তো এইটা যাতে না হয়, এটা যাতে না হয় এই জন্য আমাদের পেজ ব্রেক ব্যবহার করতে হয়। আমি এই জায়গা থেকে যখন ইনসার্টে যাব, দেন পেজ ব্রেক ক্লিক করব, দেখেন অটোমেটিক ভাবে এক ক্লিকে পরবর্তী পেজের মধ্যে চলে গেছে, চলে গেছে না? এবার দেখেন আমি কিছু যা কিন্তু লিখি, দেখেন ওইটা কিন্তু ভাঙতেছে না, ভাঙতেছে। ওই যে পেজের লেখাগুলো এটা যেখানে ছিল ওখানে আছে কিন্তু, কিন্তু এটা কিন্তু ভাঙতেছে না। দেখেন আমি লিখতেছি কিন্তু এই পৃষ্ঠা যা যা করণীয় এই পৃষ্ঠা করতেছি, কিন্তু এই পৃষ্ঠা কোনো লেখার কি নাই, কোনো চেঞ্জ নেই। এর কারণ কি, এটার ভিতরের এখান থেকে এখানের মধ্যবর্তী কোনো ধরনের লিংক নাই, সম্পূর্ণ ডিভাইডেড হওয়ার কারণে এই পেজের মধ্যে যা কিছু করি না কেন এই পেজের সাথে আর কোনো কি নাই, কোনো ধরনের লিংক মিল নাই। অটোমেটিক ভাবে নিচে যাচ্ছে না, অটোমেটিক ভাবে উপরে যাচ্ছে না। এটা হলো পেজ ব্রেকের কাজ। এটা কি পেজ ব্রেকের কাজ। পেজ ব্রেক আপনি এখান থেকে শিখলেন, পেজ ব্রেক আপনি এখান থেকে কি শিখলেন। পেজ ব্রেক না হয়ে তো এটাও তো হতে পারবে যে একই পেজে থাকবে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে, পেজ এই পেজে থাকবে, বাট এই পরবর্তী পেজে চলে যাবে না, পরবর্তী পৃষ্ঠার মধ্যে থাকবে। এমনটা তো হতে পারে, প্রয়োজন হতে পারে, পারে কিনা? তো আপনি তো পেজ ব্রেকের মাধ্যমে পরবর্তী পেজে চলে যেতে পারতেছেন, পরবর্তী পৃষ্ঠাতে কিন্তু আসতে পারতেছেন না। একই পেজের পরবর্তী পেজে কিন্তু পৃষ্ঠার মধ্যে আপনি যেতে পারতেছেন না। আপনাকে পরবর্তী পেজে যেতে হলে আপনাকে যেতে হবে পেজ লেআউটে। কোথায়? পেজ লেআউট। পেজ লেআউটে গিয়ে দেখবেন যে ব্রেক, সেখান থেকে দেখাবে পেজ, ঠিক পেজ ব্রেকের মতো। আবার দেখাবে পেজে গিয়ে দেখতে পারবেন যে কলাম, সেকেন্ড কলাম, দেখেছেন? তো আপনি কলাম, এখানে যে ব্রেকটা রয়েছে কলাম, প্রথম রয়েছে পেজ, মানে ব্রেকটা হবে পেজ ভিত্তিক। দ্বিতীয়টা রয়েছে কলাম, ব্রেকটা হবে কি পৃষ্ঠা ভিত্তিক। তৃতীয়টা রয়েছে আমার, তৃতীয়টা আমার রয়েছে হলো আপনার টেক্সট র্যাপিং, অর্থাৎ প্যারাগ্রাফ ভিত্তিক। দেখেন প্যারাগ্রাফ ভিত্তিক, একটা প্যারাগ্রাফ নিচে নেমেছে, তারপর আসেন হলো এইভাবে আসেন হলো কন্টিনিউ। আপনি কোন একটা কিছুকে কন্টিনিউ করতে চান,
কন্টিনিউ হিসেবে আপনি এখানে ডিভাইডেড করতে পারবেন। কেমন? এই জায়গা থেকে আপনি পরবর্তী পেজের মধ্যে কন্টিনিউ করতে যাচ্ছেন, এটা ক্লিক করলেন, পেজ ব্রেক ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলেন। দেখেন শুধু এই পেজটার মধ্যে এখানে যেভাবে ছিল এভাবে, বাকি লেখাগুলো কিন্তু কন্টিনিউ হিসেবে পরবর্তী পেজে চলে গেছে। তো এরকম এই সবগুলো কিন্তু ব্রেক, এই সবগুলো কি ব্রেক। এই ব্রেকটা কখন কিভাবে হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে কাজ করে করে, প্র্যাকটিস করে করে। আপনি যত বেশি প্র্যাকটিস করে করে কাজটা শিখবেন, আপনার কনসেপ্টটা ততটা ক্লিয়ার হবে, আপনি তত সুন্দরভাবে কাজ করতে পারবেন। আসেন হলো ব্যাকে আসি, ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর এই তিনটা কমান্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, বুঝেছি। এবার আমাদের কাজ হলো চতুর্থ যে কমান্ড অর্থাৎ ট্যাবস যে ইয়েটা রয়েছে, আমার গ্রুপটা রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো। এই টেবিলের মধ্যে যে গ্রুপটা রয়েছে, এই টেবিলের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে ছোট 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 অনেকগুলো ঘরের মতো দেখা যাচ্ছে, তাই না? সাদা কালার, কি বলেন? জি সাদা কালার অনেকগুলো ঘরের মতো দেখা যাচ্ছে। তো আপনি যখন ক্লিক করে মাউসটাকে ওইটার উপরে নিয়ে যাবেন, ক্লিক করে মাউসটাকে কি ওইটার উপরে নিয়ে যাবেন, অটোমেটিক ভাবে দেখেন আপনার এখানে একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। একটাতে ক্লিক করলাম, একটা ঘর, ফলে দেখা যাচ্ছে দেখেন আমার একটা টেবিল ঘর তৈরি হয়েছে। কয়টা এখানে? একটা একটা। আবার আমি ইনসার্টে গেলাম, টেবিল থেকে ক্লিক করলাম, দুইটা, তিনটা, চারটা। এখন দেখেন তো লাইন কয়টা? এখানে লাইন কয়টা? একটা লাইন লাইন স্যার। কয়টা? একটা লাইন লাইন, একটা লাইন একটা। লাইন কয়টা? একটা। একটা, ঘর কয়টা? চারটা, চারটা। এই যে আপনি শুধু একটা ঘর দেখতে পাচ্ছেন না ছোট ছোট, এই ছোট ছোট একটা ঘরকে বলা হয় সেল। কি বলা হয়? সেল বা কলম সেল বলা হয়। শুধু একটা ঘরকে কি বলা হয়? সেল বলা হয়। আর এই দিক থেকে এদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাইন। এটাকে কি বলা হয়? লাইন লাইন। এই লাইনের একটা নাম আছে, যেটাকে বলা হয় রো। কি বলা হয়? রো রো। তাহলে আমার রো, এখানে কয়টা রো আছে? একটা রো, একটা রো আছে। আমি আরেকটা রো বাড়াইতে চাই। এখন দেখেন আমি যখন টেবিল ঘরটা তৈরি করলাম, অটোমেটিক ভাবে দেখেন আমার দুইটা মেনু চলে আসছে। কয়টা মেনু? দুইটা এই দেখেন আমি খালি জায়গায় ক্লিক করলাম, দেখেন ওই দুইটা মেনু চলে যাবে। দেখেছেন? আবার যখন ঘরে ক্লিক করবো তখন কিন্তু অটোমেটিক চলে আসবে। এই যে চলে যাচ্ছে আর আসছে, এটার কারণ হলো যখন এটার প্রয়োজন নেই তখন এটা চলে যায়, এই জায়গার মধ্যে এসে এটা ভিড় করে না। আর যখন এটার ঘরের মধ্যে কাজ করব, তখন এটার মধ্যে কি আসে? এই ঘরগুলো আসে। এই ঘরগুলো আসার কারণ হলো এই টেবিলের মধ্যে আমার কিছু কাজ করার প্রয়োজন হয়, যে কাজের মধ্যে অনেকগুলো কমান্ড রয়েছে, এক একটা কমান্ডের এক এক ধরনের কাজ। উদাহরণস্বরূপ, সুতরাং ভাই আমি ক্লাসে আছি, আমি 10:30টার দিকে ফোন দিতেছি। দেখতেছি ক্লাসটা শেষ করে। তাহলে এখন দেখেন এই মুহূর্তে আমার একটা মাত্র রো আছে, আমার আরেকটা রো দরকার আছে না? জি আরেকটা রো বাড়াইতে হলে একটা কমান্ড দরকার হবে না? এই কমান্ডটাই আমার এই মেনুগুলোর মধ্যে আছে। আবার যদি আমি এই ঘরের ভিতরের কালার করতে চাই, তাহলে আমার একটা কমান্ড দরকার আছে না? অবশ্যই তাহলে এই কমান্ড গুলো এই ঘরগুলোর মধ্যে আছে। তার মানে হলো এই ঘর রিলেটিভ যে সকল কমান্ড গুলো আছে, ওই সকল কমান্ড গুলো স্বতন্ত্রভাবে এই মেনুগুলোর মধ্যে দেখাবে। আবার যখন এই ঘর থেকে বাহিরে কলমটা চলে যাবে, তখন আর এই ঘরের কোনো কাজ করব না বলে অটোমেটিক ভাবে মেনু দুটাও চলে যাবে চলে গেছে। আমি ঘরের মধ্যে ক্লিক করলাম, আমি এই মুহূর্তে নিচের দিকে কলাম রো বাড়াইতে চাই, মানে লাইন বাড়াতে চাই। রো মিন লাইন। জি রো মিন কি? লাইন লাইন। লাইন মিন রো। লাইন মিন কি?
রো। রো আমি লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পরে এই দেখেন এইখানে 4টা কমান্ড আছে। কয়টা কমান্ড? 4টে কমান্ড। দেখেন 4 জন 4 দিকে কিন্তু তাক লাগিয়েছে। তাক লাগে বুঝেন তো? জি 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 4 জন 4 দিকে তীর ধরে রেখেছে। এদিকে আসবে না, এদিকে আসবে না, এভাবে, তাই না? ডান জি দিকে তীর আর বাম দিকে তীর, ডান দিকে তীর আর বাম দিকে তীর, এগুলো দিয়ে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ঘরগুলো বাড়ানো হয়। এই ঘরগুলো সম্পর্কে একটু পরে জানি। আগে আমার দরকার হলো লাইন দরকার, মানে রো দরকার। এই রোটাকে আপনি উপরের দিকে চান না নিচের দিকে চান বলেন? নিচের দিকে। নিচের দিকে। আমি এখানে একটা 2 লিখে রাখলাম, মানে উপর নিচ বুঝতে হলে তো আগে এটা লিখতে হবে কিছু, না হলে তো বুঝবো না আসলে কোন ঘরের দিক, আসলে কি এই ঘরটা ছিল উপরে না নিচে, এটা তো বুঝবো না। এর জন্য একটা ঘরের মধ্যে লিখে নিলাম, ঠিক আছে? জি স্যার। জি এবার দেখেন আমি উপরের দিকে বাড়াতে চাই, তাহলে ইনসার্ট অ্যাবভ। আপনি যখন ইনসার্ট অ্যাবভ ক্লিক করবেন তখন দেখেন উপর দিকে কিন্তু একটা রো বেড়েছে, একটা লাইন বেড়েছে। কোন দিকে? উপরের দিকে। তাহলে দেখেন এখানে আমার উপরের দিকে একটা লাইন বেড়েছে, যেটাকে আমরা বলি রো। আমি টুর মধ্যে আবার কলামটাকে নিয়ে আসলাম, কারণ নিচের দিকে একটা কলাম রো বাড়াইতে চাই। এর জন্য ইনসার্ট বিলোতে ক্লিক করলাম। তখন কি হলো? আর উপরের যে কলামটা করছেন তাই আমরা দেখতে পাই না স্যার। হ্যাঁ আবার হ্যাঁ, করলে ভালো হয়। উপরের কলাম যেমন আমার এই রোর মধ্যে কি আছে, কলামটা আছে। আমি জি এই রোর উপরে যদি কলাম বাড়াতে চাই অ্যাবভ, আর যদি জি এই রোর নিচের দিকে বাড়াতে চাই তাহলে ইনসার্ট বিলো। এই বিলোতে যখন ক্লিক করব তখন কি হবে? নিচের দিকে নিচের বাড়বে। দিকে একটা রো বাড়বে, আর উপর অ্যাবভ ক্লিক করলে উপরের দিকে বাড়বে। এটা তো ক্লিয়ার সবার? জি 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 এভাবে আমি যতগুলো দিব, যতবার দিব ততবার আমার এভাবে লাইনগুলো তৈরি হতে থাকে। এখন দেখেন এই যে লাইনগুলো তৈরি হয়েছে এগুলোকে রো বলা হয়, ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। শুধু একটা একটা ঘরগুলোকে কি বলা হয়? সেল। সেল। সেল ডান দিক থেকে বাম দিকে যেহেতু এটাকে রো বলা হয় বা লাইন বলা হয়, জি উপর থেকে নিচের দিকেও তো একটা নাম আছে। জি স্যার। উপর থেকে নিচের জি দিকে কি আছে? একটা নাম নাম আছে। আছে। আমার শুধু ডান দিকে বাম দিকে একটা নাম থাকবে আর উপর নিচে নাম থাকবে না, এমন তো হতে পারে না। আপনি শুয়ে থাকবেন তখন আপনাকে বলবে ল্যান্ডস্কেপ, আপনি দাঁড়িয়ে থাকবেন তখন তো আপনাকে বলবে না পোর্ট্রেট, নাকি আপনাকে তখনও বলবে ল্যান্ডস্কেপ? বলেন, তখন বলবেন কি না। বলবে? পোর্ট্রেট বলবে। আপনি দাঁড়িয়ে আছেন ভার্টিক্যাল, হরিজন্টাল শুয়ে আছেন। তো ঠিক আপনার যেমন লাইনের নাম রয়েছে, ঠিক উপর নিচের দিকে সিরিয়ালের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে, এটার একটা নাম আছে, এটার নাম হলো কলাম। কি নাম? কলাম। কলাম পত্রিকার কলামের মতো। কিসের মতো? পত্রিকার কলামের মতো। পত্রিকার মধ্যে কলাম বলি না, এত নাম্বার পেজের জি এত নাম্বার কলাম। জি 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 তো ঠিক এই কলামগুলো কি করা হয়, ডান দিক থেকে বাম দিকে নাকি উপর থেকে নিচের দিকে পড়া হয়? উপর থেকে নিচে। নিচের দিকে পড়া হয়। ঠিক ঠিক আমার উপর থেকে নিচের দিকের এই সিরিয়ালটাকে বলা হয় কলাম, ডান দিক থেকে বাম দিকে এই সিরিয়ালটাকে বলা হয় রো, শুধুমাত্র একটা একটা ঘরগুলোকে বলা হয় সেল, আর পুরাটাকে একসাথে বলা হয় টেবিল। টেবিল। 4টা নাম বলেছে এখানে, কয়টা? 4টা। পুরাটাকে বলা হয় টেবিল। ডান দিক থেকে বাম দিকে এই লাইনটাকে কি বলা হয়? রো। উপর থেকে নিচের দিকে এই লাইনটাকে কি বলা হয়? কলাম। শুধুমাত্র ছোট ছোট ঘরগুলোকে কি বলা হয়? সেল। মনে থাকবে সবার? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, এখানে 4টা কমান্ড সম্পর্কে আলোচনা করেছি। 4টা কমান্ড সম্পর্কে আমি আলোচনা করেছি। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই, আর এখানে আমি
দিয়ে দিয়ে এভাবে দেখেন, তিনটা ঘরের মধ্যে আমি তিনটা বর্ণ লিখেছি। তিনটা ঘরের মধ্যে আমি তিনটা বর্ণ, চারটা ঘরের মধ্যে চারটা বর্ণ লিখেছি। তো ঘটনাক্রমে আমার যদি কোনো কলামকে ডিলিট করতে হয়, কোনো রো কে ডিলিট করতে হয়, কোনো সেলকে ডিলিট করতে হয়, কোনো টেবিলকে ডিলিট করতে হয়, তাহলে আমি কিভাবে করব? এক নাম্বার কথা, তদ্রূপ কোন কলামকে যদি সিলেক্ট করতে হয়, কোন রো কে যদি সিলেক্ট করতে হয়, কোন টেবিলকে যদি সিলেক্ট করতে হয়, কিংবা কোন সেলকে যদি সিলেক্ট করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? ডিলিট এন্ড সিলেক্ট দুটো শব্দ বলেছি। ডিলিট মানে কি? মুছে ফেলা, মুছে ফেলা। বিলুপ্ত করা, আর সিলেক্ট মানে কি? মানে মার্ক করা। নির্দিষ্ট করা। মার্ক করা, Select করা মানে কি? মার্ক করা। চিহ্নিত করা, আমরা এখানে যেমন ডান বাম উপর নিচে কলাম তৈরি করেছি, রো তৈরি করেছি। আপনি যদি এই মুহূর্তে, যেমন আপনি রো কিভাবে তৈরি করে সেটা শিখেছেন, এই মুহূর্তে এই কলামের ডাইনে, এই কলামের বামে, কোন একটা কলামের ডাইনে কিংবা বামে যদি আরেকটা কলাম বাড়ানোর দরকার হয়, তখন কি করবেন বলেন? তখন আপনাকে ইনসার্ট রাইট এন্ড লেফটে ক্লিক করতে হবে। কোন সাইডে আপনি বাড়াইতে চান? যদি বামে বাড়াইতে চান তাহলে লেফটে ক্লিক করেন, যদি ডাইনে বাড়াইতে চান তাহলে রাইটে ক্লিক করেন। বুঝতে পারলাম? এভাবে যদি আপনি এটার উপরে যদি রো বাড়াইতে চান তাহলে ইনসার্ট অ্যাবভ ক্লিক করেন, যদি আপনি এটার নিচে বাড়াইতে চান ইনসার্ট লেফট বিলোতে ক্লিক করেন। তাহলে এই যে কলাম বাড়ানো হচ্ছে, রো বাড়ানো হচ্ছে, এগুলো কিসের মাধ্যমে? রোজ এন্ড কলামের মাধ্যমে। রোজ এন্ড কলামের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা লাল ক্রস দেওয়া। এই লাল ক্রস বলতে আমরা বুঝি ডিলিট, বাদ দেওয়া, ক্যান্সেল করা। কি ক্যান্সেল করব? সেটা আমাদেরকে আগে মার্ক করতে হবে। মার্ক এই অপশন দুইটা, সিলেক্ট করতে পারেন অথবা শুধুমাত্র কার্সর পয়েন্টটা রাখতে পারেন। যেমন আপনার যদি এই রোটা দরকার না হয়, এই রোর মধ্যে কোন একটা ঘরের মধ্যে কার্সর রাখলেই হবে। এবার ডিলিট মেনু থেকে ক্লিক করবেন ডিলিট রোজ। এখানে ডিলিট রোজ দিয়ে কম্পিউটার বুঝে নেবে যেই রোর মধ্যে কলমটা রয়েছে ওই রোটা ডিলিট হবে। বর্তমানে আমার রোটা কত নাম্বার রোতে রয়েছে বলেন দেখি কার্সরটা? 2 নাম্বার স্যার। 2 নাম্বারে। তাহলে আমি যদি এই মুহূর্তে ডিলিটে গিয়ে রোজ ক্লিক করি তখন কত নাম্বারটা ডিলিট হবে? 2 নাম্বার। 2 নাম্বার রোটা। আগে আমার 2 এবং বি এর মাঝখানে একটা ঘর ছিল, এখন কিন্তু ওইটা নেই। এইভাবে যদি আপনি এই কলামটাকে ডিলিট করতে চান, কলামের কোন একটা ঘরের মধ্যে কার্সর রাখবেন, ডিলিট যাবেন, কলামসে ক্লিক করবেন, কলামসটা কি হয়ে যাবে? এই কলামটাকে ডিলিট করতে চাই, কার্সর পয়েন্টকে নিয়ে গেলাম, ডিলিটে গেলাম, কলামসে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এই রোটাকে ডিলিট করতে চাই, ডিলিটসে গেলাম, রোতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখান থেকে কোন একটা সেলকে যদি আমি বাদ দিতে চাই তাহলে ডিলিটে গেলাম, সেল ক্লিক করলাম, এবার শিফট সেল লেফটে ক্লিক করলাম, দেখেন আমার একটা সেল কেটে গেল। এইভাবে আমরা কলাম কিংবা রো কিংবা সেল ডিলিট করতে পারবো। আবার দেখেন যদি পুরাটাকে ডিলিট করে ফেলতে চাই, পুরা টেবিলটাকে, তাহলে ডিলিটে গিয়ে ডিলিট টেবিল ক্লিক করলে তখন আমার এই টেবিলটাও কি হয়ে যাবে? মুছে যাবে। এইভাবে আমরা আমাদের টেবিলটাকে তৈরি করতে পারি, ডিলিট করতে পারি। আমি যখন কন্ট্রোল জেড অথবা আন্ডু দিব তখন আমার টেবিলটা চলে আসবে।
এটা শিখলাম আমরা ডিলেটের বাম পাশে সবার শেষে গিয়ে দেখবেন সিলেক্ট আছে। ডিলেটে যে কয়টা কমান্ড রয়েছে সিলেক্টেরও ওই কয়টা কমান্ড রয়েছে। সিলেক্ট সেল একটা ঘর সিলেক্ট করা, সিলেক্ট কলাম একটা কলাম ডিলিট করা, সিলেক্ট রো একটা রো ডিলিট করা, সিলেক্ট টেবিল পুরো টেবিলটা কি করা সিলেক্ট করা। সিলেক্ট করা। এই সিলেক্টের কাজ হলো সিলেক্ট করা। এখন সিলেক্ট করার পরে গিয়ে আপনি কি কাজ করবেন সেটা কিন্তু আপনি জানেন। সিলেক্ট করার পর আপনি ডিলিট করে দিতে পারেন। সিলেক্ট করার পর আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার করতে পারেন, অন্য কিছু করতে পারেন, সবকিছু করতে পারেন। বাকি সিলেক্ট কিভাবে করবেন সেটা দেখে দিলেন। সিলেক্টের ডান পাশে রয়েছে ভিউ গাইডলাইন, দরকার নেই। তারপর রয়েছে প্রপার্টিজ এর ম্যাক্সিমাম কমান্ড গুলো ডিফল্ট হিসাব আছে, বাট এইখান থেকে একটা কমান্ড আমাদের দরকার হতে পারে। সেটা কি, এই টেবিলটা যখন আমি অ্যারাবিক কান্ট্রি গুলোতে কাজ করব তখন এই টেবিল গুলো কিন্তু জেনারেল সাইডে হলে হবে না, হবে থাকবে কি রাইট সাইড। কোন সাইডে? ডান দিকে রাইট সাইড। আমি তখন প্রপার্টিজে গিয়ে টেবিল সেকশনে গিয়ে রাইট টু লেফটে ক্লিক করে ওকে দিব। তখন দেখবেন যে এটা ডান দিক থেকে আসছে, এই সিরিয়াল এই সিরিয়াল এই সিরিয়াল। আবার যখন আমি কন্ট্রোল জেড দেবো সাথে সাথে আবার ব্যাক করবে। এটা হলো প্রপার্টিজ এর কাজ। এরপরে আসেন হলো মার্জ। এই মার্জের মধ্যে তিনটা কমান্ড রয়েছে। নাম্বার 1 মার্জ সেল, নাম্বার 2 স্প্লিট সেল, নাম্বার 3 স্প্লিট টেবিল। প্রপার্টিজ এর কাজটা আর একটু দেখাইলে হয়। প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পর লেফট আর রাইট টু লেফট। অ্যারাবিক মোডে টেবিল করতে চাইলে তখন রাইট টু লেফট, জেনারেল মোডে টেবিল করতে চাইলে লেফট টু রাইট ক্লিক করবেন, দেন ওকে বাটন প্রেস করবেন, তখন মুড চেঞ্জ হয়ে যাবে। টেবিলটা থেকে হবে অথবা টেবিলটা বাম দিক থেকে হবে। আচ্ছা, এবার আসেন মার্জ সেল। মার্জ সেল মানে কি এটা আগে বোঝেন। এই যে আমাদের প্রতিটা ঘরের মধ্যে দেয়াল আছে কিনা, প্রতিটা ঘরের মধ্যে কি আছে? দেয়াল আছে। দেয়াল আছে চারদিকে। এখন দেয়াল আমি আপনাকে একটা কালার দিয়ে বোঝাই। খেয়াল করেন, আমার এখানে যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন, এই হলুদ কালারের চারপাশে একটা কালো কালারের দেয়াল আছে কিনা? আছে। এখানে যে দেয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই দেয়ালগুলো দেওয়ার কারণে আমাদের সেলগুলোকে আলাদা আলাদা বোঝানো হয়, তাই না? জি। এখন অনেক সময় কি হয়, মানুষ দুই রুমকে একটা রুম বানায়, মাঝখানে দেয়ালটা ভেঙে। অনেক সময় কি হয়, দুই রুমটাকে এক রুম বানানো হয়, মাঝখানে দেয়াল ভেঙে। এই দুই রুমকে এক রুম বানানোর কাজটাই হলো মার্জ সেল। দুই রুমকে একটা রুম করে ফেলা। কিভাবে? এই দুই রুমটাকে সিলেক্ট করতে হবে, লেআউটে যেতে হবে, মার্জ সেল ক্লিক করতে হবে, তখন দেখবেন যে দুই রুম হয়ে গেছে এক রুম। দেখেছেন? আমার এখানে কিন্তু এখন কিন্তু দুই রুম দেখাচ্ছে না, এক রুম দেখাচ্ছে। এক রুম ম্যাজিক। ম্যাজিক তার মানে হলো যে এখানে এক রুম দেখাচ্ছে। এইভাবে আপনি একাধিক রুম থেকে একসাথে রুম করতে পারবেন। ওই রুমগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই পর্যন্ত এই 6টা রুমকে একটা রুম বানাতে চাই। 6টা রুম মার্ক করব। এবার লেআউট থেকে মার্জ সেল ক্লিক করব, তখন দেখবেন যে আমার কি হয়ে গেছে, এটা এক রুম হয়ে গেছে। এভাবে মার্জ সেলের মাধ্যমে আমরা এই একাধিক সেলকে একটা সেল বানাতে পারবো। আরেকটা হলো স্প্লিট সেল। আমি এই একটা ঘরের ভিতরে আবার যদি আমি সেল বাড়াতে চাই সেটা বাড়াতে পারবো, অথবা কোন একটা ঘরের মধ্যে। অনেক সময় দরকার হবে যে আমার এই একটা ঘরের মধ্যে 4টা ঘর হবে, অনেক সময় কি এরকম দরকার হতে পারে। তখন ওই ঘরের মধ্যে কার্সর রেখে স্প্লিট সেল ক্লিক করবেন। কয়টা কলাম দরকার হবে, কয়টা রো দরকার হবে সেটা এখানে বসিয়ে দিবেন। যদি 2টা কলাম দরকার হয় আর 2টা রো দরকার হয়, তাহলে ঘর হবে কয়টা বলেন?
দুইটা কলাম দরকার হয় আর দুইটা রো দরকার হয়, তখন সেল হবে কয়টা? 4টা। কারণ কি? 2 কলামে 2টা আর 2 রো 2টা। তো এটা কি হলো, গুণন হলো না জি, যোগ হলো? গুণন। গুণন। না দুই লয়। দুই দুই দুগুণে 2 চার, 4। তিন দুগুণে হয়। 6, এবার গুণন হবে। যেমন আমি যদি এখানে 4টা কলাম দিই, 4টা রো দিই, 4 4 কত হয়? 16। 16 ওকে দিলাম। এখন দেখেন এইখানের মধ্যে 16টা ঘর হয়ে গেছে। জি, কয়টা ঘর? 16টা। 16 এইভাবে কোন একটা ঘরের ভিতরে আরো ঘর তৈরি করার কাজ হলো স্প্লিট সেল। একটা ঘরের ভিতরে আরো কিছু ঘর তৈরি করার কাজ কি? স্প্লিট সেল। এখন প্রশ্ন হতে পারে যে আমার এই ঘরের মধ্যে 3টা ঘর দরকার, 2টা কলাম একটা রো, এটা কিভাবে করবেন? 2টা কলাম একটা রো, এটা আপনি কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে স্প্লিট সেল। 2টা আপনি কলাম দিলেন, একটা রো দিলেন, ওকে দিলেন, তাহলে ঘর হলো কয়টা? 2টা। 2টা। আমি চেয়েছিলাম কয়টা বলেন? 2টাই তো। আমি চেয়েছিলাম দুইটাই। কয়টা? 2টা কলাম 2টা রো। না, আমি চেয়েছিলাম 3টা সেল। তা আমি যখন এখান থেকে যাব তখন আমাকে হলো কয়টা? 4টা হয়ে যাবে, আর না হলে মানে ভাঙতি হবে না, ভাঙতি হবে না। ভাঙতি বলতে কি 3টা সেল দরকার, এই 3টা সেল তো ইয়ে দিতে পারবে না, পারবে? না। পারবে না। তাহলে একটা সুরত ছিল, সেটা হলো উপর নিচ করা। আমি যখন স্প্লিট সেলে গেলাম, এখান থেকে যদি আমি 3টা কলাম দিয়ে দিই, ওকে বাটন প্রেস করি, তখন 3টা ঘর হবে, তখন 3টা ঘর হবে। বাট আমি চাচ্ছিলাম যে এইভাবে 2টা কলাম থাকবে, এই কলামের মধ্যে 2টা সেল হবে, তখন আমি এই জায়গার মধ্যে 2টা কলাম দিব, একটা রো দিব প্রথমে, তারপর আবার এই ঘরের মধ্যে এসে স্প্লিট সেলে গিয়ে আমি একটা রো, দুইটা দুইটা রো, একটা কলাম দিলাম। হ্যাঁ, মহিলা আসা শুরু হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা সেল তৈরি করতে পারি। আবার যদি মার্চ করতে চাই, মার্চ করতে পারি, এভাবে মার্চ করতে পারি, যতবার মন চায় ততবার এভাবে আমরা মার্চ করতে পারবো, সেল করতে পারবো। এরপর আসেন হলো স্প্লিট টেবিল, ডিভাইডেড করা। এই পর্যন্ত একটা টেবিল থাকবে, এই পর্যন্ত একটা টেবিল থাকবে, অনেক সময় এরকম দরকার হয় আলাদা আলাদা করে ফেলা। তো যেই ঘর থেকে আপনি আলাদা করবেন সেই ঘরে কার্সর রাখবেন, এরপর আপনি স্প্লিট টেবিল ক্লিক করবেন, দেখবেন যে আলাদা আলাদা হয়ে গেছে। এইটা আলাদা, আবার এইটা আলাদা, মাঝখান থেকে তো 2টা একসাথে লেগেছিল, এখন কিন্তু কি আলাদা। আপনি যদি আবার একসাথে করতে চান, মাঝখানে ক্লিক করবেন, ডিলিট দেন, দেখবেন যে লেগে যাবে। আবার আলাদা করতে চান, লেআউটে যান, স্প্লিট টেবিল ক্লিক করেন, চলে গেল। ওকে, এবার আসেন হলো লেআউটে গিয়ে অটো ফিট। এই অটো ফিটটা হলো যতটুকু লেখা আছে ততটুকু অটোমেটিক ভাবে কি করা, ঘরটাকে বড় রাখা। আমরা যখন অটো ফিটে যাব, অটো ফিট কন্টেন্টে ক্লিক করলে শুধুমাত্র যতটুকু লেখা রয়েছে ততটুকু পরিমাণ ঘরটা হবে। আগে ঘরটা ছিল কত বড় দেখেন তো, বড় না? এত বড় কিন্তু দরকার হয় না, কারণ এখানে লেখা অল্প অল্প। এটাকে যদি আপনি অটোমেটিক ভাবে যতটুকু লেখা আছে ততটুকু পরিমাণ বড় রাখতে চান, সেক্ষেত্রে অটো ফিটে গিয়ে অটো ফিট কন্টেন্ট ক্লিক করলে অটোমেটিক ভাবে ওই সাইজ হয়ে যাবে। আবার যদি আমি অটো ফিট উইন্ডোতে ক্লিক করি, তখন একদম পুরো টেবিল টু টেবিল সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি অটো ফিট ফিক্সড ক্লিক করি, ফিক্সড কলাম উইথ, তখন এটা ফিক্সড থাকবে। এই 3টা সিস্টেমে আমরা আমাদের টেবিলটাকে বড় ছোট করতে পারি ক্লিকের মাধ্যমে। আবার যদি চাই যে আমরা ম্যানুয়াল ভাবে করতে, তখন আমরা এখান থেকে সাইজ বসিয়ে দিতে পারবো। যেমন দেখতে পাচ্ছি যে আমরা এখানে এই ঘরের হাইট রয়েছে 0.19, আমি যদি এখানে বসিয়ে দিই 0.5, তখন দেখবেন যে আমার ঘরটা কত বড় হয়ে গেছে। যদি বসিয়ে দিই আমি এখানে 1,
তখন দেখবেন যে কত বড় হয়ে গেছে। যদি বসে দিই যে 0.19, তখন দেখবেন যে আগের মধ্যে সাইজ চলে গেছে। এইভাবে উইথ রোটাকে আমরা বড় ছোট করতে পারবো। এখানে আমি 3 দিলাম, তখন দেখেন কত বড় হয়ে গেছে। এইভাবে আমরা কলামটাকে কিংবা রোটাকে, বা এক কথায় সেলের উপরের নিচ অথবা ডান বামের গ্যাপটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো ম্যানুয়াল ভাবে এখান থেকে। আসেন ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলাম। অনেক সময় আমরা কি করি যে এইভাবে ছোট বড় করি। ছোট বড় যখন করা হয়ে গেছে তখন আবার মিলাতে যাই যে না দুইটা সমান হবে। তো অনেক সময় দুইটা সমান করতে গেলে কিন্তু অ্যাডজাস্ট হয় না, একটা বড় একটা ছোট থেকে যায়। তখন আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে আমরা যখন ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করব, তখন দেখবেন যে দুইটাই সমানভাবে, এটা যতটুকু পরিমাণ পাশাপাশি আছে এইটাও পাশাপাশি সেম। আর যদি আমরা কলাম রো চাই, রো অনেক সময় দেখা গেছে আমরা এইভাবে রোটাকে ছোট বড় করি। এই ছোট বড় যখন আমরা এইভাবে করি তখন এইটাকে সমান করতে হয়। একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে, তখন আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করব। ডিস্ট্রিবিউট রোজ ক্লিক করলে তখন দেখবেন যে এই দুইটা রো সমান সাইজ, নিচেগুলো আবার অন্য সাইজ। যে কয়টা সিলেক্ট করব ওই কয়টা মিলে সমান তালে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট, যেটাকে আমরা বলতে পারি যে কি বলে এটাকে, গড়। গড়ের মতো, মানে সমান তালে তিনটাকে সমানভাবে ভাগ করা হয়েছে। আপনি যখন কোনো কিছু লিখেন, কোনো কিছু কাজ করেন, তখন ওই ঘরের মধ্যে যে লেখাটি রয়েছে এই লেখাটা নির্দিষ্ট কোনো একটা সাইডের মধ্যে থাকবে। যেমন এখন দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা বাম পাশে উপরের দিকে। এই দেখেন এখানে 9টা অ্যালাইনমেন্ট আছে। টেবিলের মধ্যে 9টা অ্যালাইনমেন্টের কাজ হলো, আমার একটা হলো টপে, একটা হলো মিডল, আরটা হলো বটম। বটমের মধ্যে 3টা, মিডলের মধ্যে 3টা, টপের মধ্যে 3টা। টপের 3টা আপনাদেরকে বুঝিয়ে দিব, নিচের গুলো আপনারা আমাকে বুঝিয়ে দিতে হবে। টপের মধ্যে দেখতে পাচ্ছেন বামে আছে, টপের মধ্যে দেখতে পাচ্ছেন যে মিডলে আছে, টপের মধ্যে দেখতে পাচ্ছেন যে রাইটে আছে। তো টপের রাইট মানে হলো উপরের দিকে ডান পাশে, টপের সেন্টারে মানে হলো উপরের দিকে মিডলে, টপের লেফট মানে হলো উপরের দিকে বামে। তাহলে এইটা কি হবে, মিডল হচ্ছে যে স্যার রাইট, ডান পাশে। অ্যালাইন রাইট, মিডলের রাইট, জি, মিডলের মিডিল মিডল, মিডল মিডলের মিডল, মাঝখানে, তারপরে মিডলের লেফট লেফট বাম লেফট, পাশে। আর নিচেরটা স্যার বটম হচ্ছে ডাউন left বা বটম, বটমের লেফট, লেফট, বটমের মিডল, মধ্যখানে, মিডিল, মিডল, বটমের রাইট স্যার, রাইট। রাইট। তার মানে হলো আপনি একটা বর্ণ 9টা জায়গাতে সেট করতে পারতেছেন। কয়টা জায়গাতে? 9টা। 9টা জায়গাতে। তো এই জন্য ভালো করে খেয়াল করতে হবে, এখানে অ্যালাইনমেন্ট 3 ধরনের রয়েছে। আপনি এখানে লিখেছেন আকরাম, লেখাটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। এবার যদি আমি সেন্টারে ক্লিক করি, বটমের বটমের লেফটে ক্লিক করলাম, বাম পাশে, বটমের লেফট, সেন্টারে ক্লিক করলাম, মধ্যখানে। বুঝলে আমি এই জায়গার মধ্যে যেটাই ক্লিক করি না কেন লেখা জি, স্যার। কিন্তু সে ডান বাম হয়ে আছে, কিন্তু ঘরের কোন একটা সাইডের মধ্যে। আমি চাচ্ছি যে লেখাটা ডান বাম নয়, আমি চাচ্ছি লেখাটা উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরের দিকে হোক, উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে। সেক্ষেত্রে আমাকে টেক্সট ডিরেকশন ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে উপর থেকে নিচ, আরেকবার ক্লিক করলে নিচ থেকে উপরে, আরেকবার ক্লিক করলে লেফট থেকে রাইট। এই 3 ভাবে আপনার লেখাটাকে ঘরের ভিতরে সেট করতে পারবেন। একটা হলো অ্যালাইনমেন্ট, লেখাটা ভিতরে কোন সাইডে থাকবে। আরেকটা হলো ডিরেকশন, লেখাটা কোন সাইড থেকে শুরু হবে কোন সাইডে গিয়ে শেষ হবে। কথা বুঝাইতে পারলাম? জি আপনি যেমন এখানে কোন একটা সাইডের মধ্যে নিয়ে মার্জিনও রয়েছে, ডাবল আইডি বন্ধ করেন। তেল কি রয়েছে?
মার্জিনও রয়েছে। সেল মার্জিন হলো আপনার এই ঘরের কোন জায়গা থেকে লেখাটা শুরু হবে, যেমন বাম দিক থেকে চাপাই দিলাম, আচ্ছা এটা কি একদম বাম পাশে ঘেঁষা? এই লেখাটা কি একদম পুরো বর্ডের সাথে ঘেঁষা? জি না। ঘেঁষা না, একটা মিনিমাম একটা দূরত্ব আছে, তাই না? এটাকে মার্জিন বলে। এটাকে কি বলে? মার্জিন বলে। মানে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রাখাটাকে মার্জিন বলা হয়। আপনি সেল মার্জিনে গিয়ে দেখতে পারবেন যে এখানে নির্দিষ্ট কিছু সাইজ রয়েছে। কি সাইজ রয়েছে? যেমন টপ বটম মধ্যে দেখা যাচ্ছে 0, টপ বটম মধ্যে কি দেখা যাচ্ছে কি 0, আর লেফট রাইটের মধ্যে দেখা যাচ্ছে 0.08, 0.08। আমি যদি এখানে 0 করে দিয়ে ওকে দেন, দেখেন লেগে আছে না? জি স্যার, লেগে আছে। লেগে আছে। এই যে লেগে আছে, এই লেগে থাকলে কিন্তু লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর এই কারণে এই মার্জিনটা কম বেশ কি করতে হয় আমাদের? চেঞ্জ করতে হয়। আমি চেঞ্জ করে নিলাম, 0.08 দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। এতটুকু গ্যাপ থাকার কারণে লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। এরপর আসেন হলো শর্ট। শর্টটা আমরা পরে গিয়ে শিখবো। আসেন রিপিট, এটা রোজ, এটা পরে শিখি। কনভার্ট টেক্সট ফর্মুলা, এটা পরে শিখি। আসেন হলো সেকেন্ড মেনু, ডিজাইন। ডিজাইনের মধ্যে প্রথম দেখতে পাচ্ছেন টাইপ স্টাইল অপশন, টেবিল স্টাইল। টেবিল স্টাইল আর টেবিল স্টাইল অপশন দুইটার মধ্যে তফাৎ দেখেন। এটা একটা স্টাইল, টেবিলটা নরমাল একটা টেবিল হিসেবে আছে। আপনার টেবিলটা নরমাল একটা টেবিল হিসেবে দেখাচ্ছে। আপনি যদি চান যে না একটা গর্জিয়াস একটা ডিজাইন চাই, তখন কি করবেন? তখন আপনি টেবিল স্টাইলে যাবেন। এখান থেকে দেখেন অনেক ধরনের স্টাইল রয়েছে এখানে। কোন স্টাইলটা আপনার পছন্দ হয়? আপনার কাছে যে স্টাইলটা পছন্দ হবে, আপনি ওই স্টাইলটার মধ্যে ক্লিক করবেন। এখানে মাউস নিয়ে গেলে দেখাবে, মাউস নিয়ে গেলে কি একটা রিভিউ দেখাবে বা প্রিভিউ দেখাবে কেমন হচ্ছে। এই যে অ্যারো বাটন ক্লিক করলে মোড নিচের দিকে, তখন দেখবেন যে আরো অনেকগুলো কমান্ড রয়েছে। টেবিলের অনেক অনেক স্টাইল এখানে আছে। আপনার কাছে কোনটা ভালো লাগে? যেটা ভালো লাগে আপনি ওটাতে ক্লিক করেন। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমার এটা এইভাবে তৈরি করেছে, একটা সুন্দর একটা স্টাইল দেখাচ্ছে। এরপর আসেন হলো স্টাইল যখন দেখাচ্ছে, আমরা এখান থেকে যাই। এবার আসেন হলো আমার এখানে বাম পাশে 6টা কমান্ড আছে। কয়টা কমান্ড? এটা 3টার মধ্যে মার্ক করা আছে, 3টার মধ্যে মার্ক ছাড়া, অর্থাৎ টিক মার্ক দেওয়া আছে। 3টার মধ্যে 3টা মার্ক নেই, তাই না? একটার মধ্যে, যেটার মধ্যে মার্ক দেওয়া আছে হেডার রোজ, এই যে হেডলাইনটা আছে, এটার কালারটা একটু ডিফারেন্ট না এই টেক্সট বডি থেকে? জি এটা এটা একটা স্টাইল। আমি যে বলে যে না এই জায়গার মধ্যে কালারটা রাখবো না, তাহলে আমি হেডার রোজ থেকে টিকমার্ক উঠিয়ে দিলাম। এবার আসেন হলো ফার্স্ট কলাম। ফার্স্ট কলামটাকে আমি একটা সিরিয়াল হিসেবে, একটা লাইন ডিভাইডার বোঝার জন্য আমি এখানে কালার করেছি। আমি যদি বলে যে না এই কালারটাও থাকবে না, তাহলে আমি ফার্স্ট কলাম থেকে এটা উঠে দিলাম। ফলে দেখা গেছে আমার এই যে নির্দিষ্ট ডিজাইনটা ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এবার আসলে ম্যান্ডেট রোজ, যদি আমি টোটাল রোজের মধ্যে একটা শিরোনাম দিতে চাই, তখন দেখবেন টোটাল রোজের মধ্যে টিকমার্ক দিলাম, একটা আলাদা ডিভাইডেড দেখাচ্ছে। টিকমার্ক উঠিয়ে দিলে দেখেন আলাদা ডিভাইডেড দেখাচ্ছে না। লাস্ট কলাম, আমি লাস্ট কলামে ডিজাইন দিতে যাচ্ছি সেটা আসছে, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। এইভাবে আমরা আমাদের একটা টেবিলের যে শিরোনাম, সাব শিরোনাম, টোটাল, সাব টোটাল, এই যে শিরোনামগুলো যে কলাম গুলো আছে বা রো গুলো আছে, জায়গা আছে, এটার মধ্যে একটু ডিফারেন্ট একটা কালার স্টাইল তৈরি করার কাজ হলো আমার এই টেবিল স্টাইল অপশনের কাজ। আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম, 3টার মধ্যে টিকমার্ক ছিল, তাই আমি এখান থেকে 3টা টিকমার্ক দিয়ে দিলাম। একটা শিরোনাম, একটা কলাম ছিল, ডিজাইন ওইভাবে আসছে। এরপর তার কোনো একটা বলতে ওই স্পেল কে মানে কালার করব কিভাবে? আমার একটা স্পেল কালার করব, তাহলে সেটা কিভাবে করতে পারি? কোনটা কালার করবেন? কোন একটা সেল কালার করবেন? কোনটা করবেন? যে ধরেন ওই লেখা আছে, এটাকে একটা কালার করব, কোনটা? যে সাদাটা, তা যেখানে লেখা আছে। তা
তা এখানে জি এখানে একটু জি কালার জি করবেন। এখানে যদি আপনি কালার করতে চান, আপনি শেডিং কালার যাবেন, এখান থেকে কোন কালারটা দিবেন, যে কালারটা আপনি দিবেন এখান থেকে ওই কালারটা চুজ করে নেন, শেডিং শেডিং কালার। ঠিক জি এখানে জি আসেন, আপনার এই যে ঘরগুলো রয়েছে না, একটা হলো ভিতরের কালার জি কিন্তু ডিজাইন হয়েছে, চতুর্পাশে কিন্তু জি ঘরের ডিজাইন আছে। এই ঘরের ডিজাইনটাকে বলা হয় বর্ডার। বর্ডার থেকে যদি আপনি অল বর্ডারসে ক্লিক করেন, তাহলে সবগুলোতে বর্ডার হবে, এক্ষেত্রে সিলেক্ট করতে হবে। এবার আসেন বর্ডার, বর্ডার থেকে অল বর্ডারসে ক্লিক করেন, দেখেন সবগুলো ঘরের মধ্যে এখন দাগ বসেছে। আবার যদি আমি দাগগুলোকে উঠিয়ে দিতে চাই, বর্ডার গুলোকে উঠিয়ে দিতে চাই, তাহলে আমি কি করব, নো বর্ডার দিব। কোনটার মধ্যে বর্ডার আছে? নেই। জি না আবার যদি আমি বর্ডার দিতে চাই, তাহলে বর্ডার, শুধু আউট আউট বক্স দিতে চাই, আউট, চতুর্পাশের বক্স, আউটলাইন, চারপাশে বক্স আছে, ভিতরে কিন্তু বক্সের দাগ নেই, এটা আউটলাইন বলে। এটাও দিতে চাইলে ওটাও দিতে পারবেন। এখান থেকে বর্ডার্সের নানান ধরনের বর্ডার্স রয়েছে, বর্ডার্সের সাইজ রয়েছে, এগুলো আমরা এখান থেকে দিতে পারবো, উঠে দিতে পারবো। নো বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এগুলো আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। যেটা আমরা হোম মেনুর এই যে টেবিল সম্পর্কে বলেছিলাম আপনাদেরকে, সেম টু সেম এই টেবিলটা আমাদের এখানেও স্বতন্ত্রভাবে রয়েছে। যদি বর্ডার উঠিয়ে দিতে চান, নো বর্ডার ক্লিক করেন, চলে যাবে। এভাবে যদি বর্ডারকে কালার করতে চান, কালার, বর্ডারকে চিকন মোটা করতে চান, বর্ডারটাকে চেঞ্জ করতে চান, ডিজাইন, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। চুজ করলেন, এবার আপনি এভাবে ধরে ড্র্যাগ করেন, দেখবেন একটা বর্ডার চেঞ্জ হয়ে যাবে। ম্যানুয়াল, এটা হলো ম্যানুয়ালে কি করা, বর্ডারের মধ্যে দাগ দেওয়া, ম্যানুয়াল। আবার বর্ডারটাকে চিকন মোটা করতে চাইলে করতে পারবেন, চিকন মোটা। বর্ডার কালার করতে চাইলে কালার করতে পারবেন, বর্ডার কালার, বর্ডার কালার। আবার যদি বর্ডারটাকে উঠিয়ে দিতে চান, ইরেজার, এখানে যে ইরেজারটা রয়েছে, এটা কিন্তু আমাদের মার্চ, কি মার্চ চিনেন তো, মার্চ সেল, একাধিক ঘরকে যে আমরা মাঝখানে দেয়াল ভেঙে একটা ঘর বানিয়ে ফেলি, এখানে ইরেজারটা জি। আমার মাঝখানে দেয়াল ভেঙে ফেলে, মাঝখানে কি করে ফেলে, দেয়াল ভেঙে ফেলে। এবার দেয়াল ভেঙে ফেলছে। এটা হলো আমাদের ডিজাইন মেনুর কাজ। ডিজাইন মেনু থেকে আমরা আমাদের টেবিলটাকে ডিজাইন করতে পারি, ভিতরে যে সেলগুলো রয়েছে সেলগুলোতে কালার করতে পারি, যে বর্ডার রয়েছে বর্ডারে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার কালার চেঞ্জ করতে পারি, বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারি, বর্ডারের একাধিক ঘরকে আমরা ইরেজারের মাধ্যমে মাঝখানে দেয়াল ভাঙিয়ে একটা ঘর বানাইতে পারি। এগুলো সব আমরা ডিজাইন থেকে করি। সেম একাধিক ঘরকে একসাথে করার কাজ হলো মার্সেল, ঘর বানানোর কাজ হলো আমার রোজ এন্ড টাইপ কলামসের টেবিলের কাজ। তারপরে আমাদের রয়েছে লেখাটাকে ডাইনে বামে উপর নিচে নিয়ে যাওয়ার জন্য অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশনের মাধ্যমে লেখাটাকে চেঞ্জ করা, এগুলো আমরা দেখেছি বা করেছি। এবার আসেন হলো আমার এই জায়গার মধ্যে আমি একটা তৈরি করলাম ঘর, টেবিল তৈরি করলাম। এবার আমি এখানে লিখলাম নেম, তারপর হলো সরি এখানে লিখলাম এসএল, নেম, ক্লাস, তারপর হলো আপনার আইডি নাম্বার, তারপর হলো মোবাইল। এটা কয়েকটা শিরোনাম তৈরি করলাম। এবার নিচের দিকে আমরা কি বাড়াতে চাই, রো বাড়াতে চাই, লেআউটে যাব, ইনসার্ট বিলোতে ক্লিক করব, যতগুলো পারি করলাম। এবার আমরা কি করব, আমরা এখানে লিখলাম এসএল 3 আকরাম মাকতাব 1100, মোবাইল নাম্বার, এরপরে লিখলাম হলো 5 এসএল নাম্বার মানে মোবাইল আইডি নাম্বার আর কি, বা আপনার সিরিয়াল নাম্বার।
এরপর লিখলাম 1 নাম্বার, তারপর লিখলাম 2 নাম্বার, তারপর লিখলাম আমরা 4 নাম্বার, এই যে একটা কলাম থেকে আরেকটা কলামে কার্সর যেতে হলে কি করতে হবে? ট্যাব, ট্যাব কিবোর্ড থেকে ট্যাব বাটন, মাউস ছাড়া যদি আপনি পরবর্তী ঘরে যেতে চান কিবোর্ড থেকে ট্যাব বাটন। আচ্ছা, এই যে আমি এখানে লেখাগুলো লিখলাম এটা কিন্তু সিরিয়াল নাই, আছে? হ্যাঁ, বলেন, এটা কি সিরিয়াল আছে? জি স্যার 3 5 1 2 2 4 3 5। তা আমি চাচ্ছি যে এটাকে সিরিয়াল করতে। কি করতে চাচ্ছি? সিরিয়াল করতে। বলেন কি করতে চাচ্ছি? সিরিয়াল। সিরিয়াল। এই যে আপনাদেরকে এখানে শর্ট দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? A to Z জি স্যার। হ্যাঁ, ঠিক এইটার কাজও সেম। আমি ঘরের মধ্যে সিরিয়াল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে ইনসার্টে যেতে হবে, এরপর আমাকে লেআউটে যেতে হবে, তারপর শর্টে যেতে হবে। শর্টে যাওয়ার পর এখান থেকে আমরা কি সিলেক্ট করে দিব? নাম্বার। দেন ওকে বাটন প্রেস করলাম, তখন দেখেন আমার নাম্বারগুলো আসছে 1 2 3 4 5। সিরিয়াল মতো আসছে কিনা? সিরিয়াল মতো আসছে? জি স্যার আসছে। আমরা সিলেক্ট করার পর কাট করে নিয়ে আসলাম, দেখেন 1 2 3 4 5। এই যে সিরিয়ালটা আমার ধরে ধরে করা লাগতো, এটা কিন্তু আর করা লাগতেছে না। অটোমেটিক ভাবে এটা কি করে দিচ্ছে? কম্পিউটার করে দিচ্ছে। আমার এখানের মধ্যে কিন্তু ইয়ে শেষ, ঘর শেষ। আমার যদি আরো বাড়ানোর দরকার হয় তাহলে আমি লেআউট থেকে ইনসার্ট বিলোর মাধ্যমে করতে পারবো, অথবা আমি যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন ধরে রাখি অটোমেটিক ভাবে দেখেন এটা বাড়বে, অটোমেটিক। দেখেন আমার এই যে দ্বিতীয় পেজ কিন্তু চলতেছে, কিন্তু দ্বিতীয় পেজে যে রয়েছে, দ্বিতীয় পেজের এই ঘরটা কিসের, এই ঘরটা কিসের, এই ঘরটা কিসের, এই ঘরটা কিসের, এটা কিন্তু বোঝা যাবে না। প্রিন্ট করলে বোঝা যাবে? জি না। প্রথম পৃষ্ঠা দেখতে হবে, তারপরে কি বুঝতে হবে, তাই না? তো প্রথম পৃষ্ঠাটাকে ধরেন আমরা একটু সাজগোজ করে নিলাম, প্রথম পৃষ্ঠাটাকে আমরা কি করে নিলাম, একটু সাজগোজ করে নিলাম, শিরোনাম হিসাবে দেখাইলাম এটা। তো দেখেন শিরোনাম হিসাবে যখন দেখাচ্ছি, এটা কিন্তু সেকেন্ড পেজের মধ্যে দেখাচ্ছে না, দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে আমি কি করবো? সিলেক্ট করব, সিলেক্ট করার পর লেআউটে যাব, এবার আমি রিপিট হেডার রোজ ক্লিক করব। জাস্ট ক্লিক করলে কি হবে? প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক ভাবে এই শিরোনামটা চলে যাবে, হেডলাইনটা শো করবে, ফলে আপনাকে এটা কোন ঘর, এটা কোন ঘর, এটা কোন ঘর, এটা প্রথম পৃষ্ঠা খুলে খুলে দেখা লাগবে না, প্রতিটা পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। আপনার যত পেজ পর্যন্ত এরকম টেবিলের লেখাগুলো যাবে, প্রত্যেকটা পেজের মধ্যে অটোমেটিক দেখেন, এই যে 3 নম্বর পেজের মধ্যে অটোমেটিক হয়ে গেছে। এটা হলো হেডার এন্ড রুলস এর কাজ। এরপর আসে হলো কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সট জানার আগে ফর্মুলাটাকে শিখে নিন। ফর্মুলাটা হলো, এখানে 55 দিলাম, 45 দিলাম, 10 দিলাম, 11 দিলাম, 41 দিলাম। তাহলে এই 4টা ঘর মিলে আমি কি করতে চাই? যোগ করতে চাই। কি করতে চাই? যোগ করতে চাই। যোগ, যোগ বোঝেন তো? জি যোগ। জি। জি স্যার। এবার আমি যখন ফর্মুলাতে ক্লিক করবো এই ঘরে গিয়ে, আমার এখানে দেখেন একটা ফর্মুলা সূত্র চলে আসছে, সাম ইকুয়াল সি লেফট, সাম সমান সমান সাম ব্র্যাকেটের মধ্যে কি আসছে? লেফট আসছে। মানে হলো অটোমেটিক ভাবে কম্পিউটার বুঝতে পারতেছে যে বাম পাশে গুলো যোগ করব কিনা, এটা আপনাকে মার্ক করে দিচ্ছে। আমি যদি ওকে বলি তখন দেখবেন যে এই 4টা ঘর কত হলো যোগফল, সেটা এখানে চলে আসবে কিসের মাধ্যমে? ফর্মুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফর্মুলা। এটা হলো আমার ফর্মুলা কাজ। আর কনভার্ট টু টেক্সট মানে হলো আমি যে লেখাগুলো লিখেছি টেবিলের ভিতরে, কোথায়? টেবিলের ভিতরে লিখছি না এগুলো, এই ঘরগুলোকে টেবিল বলা হয় না? জি জি তো অনেক সময় দেখা গেছে এমন হতে পারে যে ভাই এগুলো টেবিল হবে না। একটা হলো টেবিল আকারে লিখতে হবে কিন্তু টেবিলের ঘরগুলো প্রিন্ট হবে না,
এটা হলো একটা সূরত। এমনটা যদি হয় তাহলে কি করবেন, লেখার পরে বা যখনই আপনি টেবিলটা তৈরি করবেন সেটাকে আপনি দিয়ে দিবেন হলো বর্ডারসে গিয়ে নো বর্ডারস। বর্ডারসে গিয়ে নো বর্ডারসে ক্লিক করলে বর্ডার দেখাবে না, বাট আপনি যে ঘরগুলো করেছেন সেই ঘরগুলোর একটা ছায়া আপনি দেখতে পারবেন, যেটা কিন্তু প্রিন্ট হবে না। আপনার কাজের সুবিধার জন্য আপনাকে দেখাবে, কিন্তু প্রিন্ট করলে শুধু নামের অংশগুলো আসবে, এই ধরনের বক্স গুলো ঘরগুলো আসবে না। কারণ কি, আমি এখানে কি দিয়েছি, নো বর্ডার দিয়েছি। বর্ডার দিয়েছে। বর্ডার দেওয়ার কারণে কম্পিউটার কোনো ধরনের বর্ডার প্রিন্ট করবে না, জাস্ট এই ফরম্যাটে এটাকে প্রিন্ট আউট করবে। কিভাবে, আমি একটু প্রিন্ট আউটে দেখে নিই। প্রিন্ট প্রিভিউতে গেলে দেখেন আমি কিভাবে দেখতে পাচ্ছি, কোনো ঘর আছে, যে না কোনো ঘর নাই, ঠিক এইভাবে দেখাচ্ছে। তো অনেক সময় কি হয় যে টেবিলই লাগবে না, অনেক সময় কি হয় টোটাল টেবিলে লাগবে না, ঘর তো শো করুক আর না করুক, শো করাই লাগবে না, কোন টেবিল থাকবে না। তার মানে তখন কি করতে হবে, আপনাকে এগুলোকে সিলেক্ট করতে হবে, লেআউটে যেতে হবে, এরপর আপনাকে ক্লিক করতে হবে কনভার্ট টু টেক্সট। এবার যদি আপনি টেপ ক্লিক করেন, ওকে বাটন প্রেস করেন, এখন দেখেন এই লেখাগুলো টেবিল থেকে বের হয়ে গেছে। আছে এই লেখাগুলো কি টেবিলের ভিতরে আছে? না, যে না টেবিলের সাজানো গোছানো আছে, টেবিলের মতো সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এটা কি কারণে আমি কাজটা টেবিল করেছি, টেবিল থেকে কনভার্ট করে নিয়ে আসার কারণে এমন ভাবে দেখাচ্ছে মনে হচ্ছে যে টেবিলের মধ্যে করা হয়েছে। আমি যদি এই লেখাগুলোকে এই মুহূর্তে আবার টেবিলে ঢুকাতে চাই, তাহলে আমাকে যেতে হবে ইনসার্ট টেবিল, টেবিল থেকে গিয়ে আমাকে ক্লিক করতে হবে ইনসার্ট টেবিল। যখন ইনসার্ট টেবিল ক্লিক করব তখন অটোমেটিক ভাবে টেবিলের মধ্যে ঢুকে যাবে। অথবা ইনসার্টে যাব, টেবিলে গিয়ে আমরা ক্লিক করব কনভার্ট টেক্সট টু টেবিল। এরপর আমি এখানে অটোমেটিক ভাবে কম্পিউটার ধরে নিবে কটা কলাম দরকার, কটা রো দরকার, অটোমেটিক ভাবে কম্পিউটার ধরে ফেলবে। আপনি জাস্ট ওকে বাটন প্রেস করবেন, দেখেন যে টেবিল হয়ে যাবে। বুঝতে পারলাম? টেবিল থেকে বের করা অথবা টেবিলের বাইরে লেখাগুলোকে টেবিলের ভিতরে ঢুকানো এক ক্লিকে কত ম্যাজিকের মতো সহজ হচ্ছে, তাই না? জি। এইভাবে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। এই যে একটা মেনু দেখতে পাচ্ছেন, যে দুইটা মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, দুইটা স্বতন্ত্র মেনু সম্পর্কে আছে ক্লাসে আলোচনা হয়েছে, অথচ এই দুইটা মেনু মাত্র একটা কমান্ড থেকে বের হয়েছে। এই দুইটা মেনু মাত্র একটা কমান্ড থেকে বের হয়েছে। এই দুইটা মেনুর কোনো কিছু যে আপনি ফেলে দিবেন এমন কিন্তু নেই, সবকিছু আপনাকে কি করতে হবে, কম বেশ কাজের মধ্যে লাগবে। সুতরাং আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। যদি আপনার জেহেনে না থাকে তখন আপনি কাজ করতে গেলে আপনি নিজে বিপদে পড়বেন। এই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে দুইটা মেনু 11টার ভিতরে ইনশাল্লাহ শেষ